৮ বছর আগে রপ্তানিতে এগিয়ে থাকা বাংলাদেশ এখন শ্রীলঙ্কা থেকে করে দ্বিগুণ আমদানি। শুল্ক বাঁধাই কারণ, শ্রীলঙ্কান প্রধানমন্ত্রীর আজকের সফরেই আলোচনা। করোনার কারণে ১.৫ মাস পিছিয়ে শুরু হলো অমর একুশে গ্রন্থমেলা। বইয়ের আনন্দ থেকে পাঠককে বঞ্চিত না করতেই হচ্ছে মেলা, উদ্বোধন করে প্রধানমন্ত্রী। টাকার বিনিময়ে মিথ্যা মামলা করাই পেশা। দেশ জুড়ে মামলাবাজ সিন্ডিকেট চালায় অভিনব প্রতারক। বিভিন্ন আদালত ও থানায় দায়ের করেছে শতাধিক মামলা। এবং নদী ভাঙনে বিলীন পদ্মা সেতুর স্ট্রেঞ্জার বানিয়ে আনা হলো ইউরোপ থেকে, বসানো হবে ২ মাসের মধ্যেই। স্ল্যাবের কাজ শেষ হবে দ্রুত। ভোরের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। দেশের সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করা হলে তা কঠোর হাতে প্রতিরোধ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সুনামগঞ্জের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে, ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে বলেও জানান তিনি। বাদীরা মামলা করে কিনা সেই জন্য সুনামগঞ্জ এসপি অপেক্ষা করছিল। যেহেতু মামলা করেনি, তা সরকার বাদী হয়ে মামলা এটা নিয়েছে। এটা মামলা চলবে, আর যারা ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে তাদের ব্যবস্থা আমরা অবশ্যই করব। এটা অসাম্প্রদায়িক চেতনার এই বাংলাদেশ, এখানে কেউ সাম্প্রদায়িকতার উস্কানি দিয়ে রেহাই পাবে এমনটা হবে না। দেশে ৩ মাসে করোনায় সর্বোচ্চ শনাক্ত ছাড়ালেও টনক নড়ছে না সাধারণ মানুষের। কোনো স্বাস্থ্যবিধি মানছেন না তারা। সংক্রমণ বাড়ার পেছনে মানুষের অসচেতনতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম থেকে আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। মাছ আছে তো, এই যে অনেক পান খাম, এই জন্য এই যে মাছ আছে তো। পরে রাখতে ওই গরম লাগে, বিজি গিয়ে। করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হলেও এখনও সাধারণ মানুষের মধ্যে এমন উদাসীনতা। সামাজিক দূরত্ব বা জনসমাগম এড়ানো তো দূরে থাক, মাস্কও পরতে অনীহা। এ অবস্থায় আরও দীর্ঘ হচ্ছে নমুনা পরীক্ষার সারি। চট্টগ্রাম নগরীর বিভিন্ন হাসপাতাল ঘুরে এমন চিত্রই চোখে পড়ে। নগরীর সরকারি ৩০টি আইসিইউতে করোনা রোগী আছে ১৭ জন, আর সাধারণ শয্যায় করোনা রোগীর সংখ্যা ১৪২ জন। লোকজন খুবই মাস্ক কম পড়তেছে, এখানে কোনো নিয়ম নাই, কারোর ডিস্টেন্স নাই, সবাই যেভাবে পারে এভাবে চলাফেরা করতেছে। এখন প্রতিদিনই আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়াচ্ছে আগের যে কোনো দিনের চেয়ে। ভ্যাকসিন দেওয়ার পরে অনেক মানুষ অতি আত্মবিশ্বাসী হয়ে গিয়েছে যে আমাদের আর কিছু হবে না, তারা স্বাস্থ্যবিধি মানছে না। সে কারণেও আমরা মনে করছি যে কোনো ভাইরাসজনিত ইনফেকশনগুলো এই মৌসুমে বাড়ে। এদিকে করোনা সংক্রমণ ঠেকাতে মাঠে কাজ করছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মাইকিং করছি এবং প্রচারপত্র বিলি করছি যাতে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়। আক্রান্তের হার উপজেলার চেয়ে নগরে কয়েক গুণ বেশি। চট্টগ্রামে গত ৪ দিনে মৃত্যু হয়েছে ৪ জনের। এ পর্যন্ত মারা গেছে ৩৮৩ জন, আর আক্রান্ত হয়েছে ৩৪,৮৬৯ জন। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব না মানলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে করোনা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বইয়ের আনন্দ থেকে যাতে কেউ বঞ্চিত না হয় সেজন্যই করোনা পরিস্থিতির মধ্যেও বইমেলা আয়োজন করা হয়েছে। তবে ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় মেলায় আসতে হলে সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বিকেলে প্রথমবারের মতো গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে অমর একুশে বইমেলা উদ্বোধন করে একথা বলেন তিনি। করোনা পরিস্থিতির কারণে এবছর ভাষার মাসের চিরাচরিত আয়োজন বইমেলা শুরু হচ্ছে স্বাধীনতার মাস মার্চে। বিলম্বে আয়োজিত বাঙালির প্রাণের এই মেলা বৃহস্পতিবার বিকেলে ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে বাংলা একাডেমিতে যুক্ত হয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানে 10 ক্যাটাগরিতে সাহিত্য অঙ্গনের 10 বিশিষ্ট জনের হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2020 প্রধানমন্ত্রীর পক্ষে তুলে দেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী। পাশাপাশি বঙ্গবন্ধু রচিত এবং বাংলা একাডেমি প্রকাশিত আমার দেখা নয়াচীন বইয়ের ইংরেজি অনুবাদ নিউ চায়না 1952 গ্রন্থের মোড়ক উন্মোচন করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান যারা অস্বীকার করে তাদের আবারও নতুন করে ইতিহাস জানতে হবে। এই আন্দোলনে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যে অবদান রয়েছে, একসময় বাংলাদেশের ইতিহাস থেকে সেটা কিন্তু মুছে ফেলার চেষ্টা করা হয়। তার বিরুদ্ধে যে সমস্ত রিপোর্ট আছে সেই রিপোর্টে কিন্তু প্রকাশ হয়ে যায় যে তিনি বন্দিখানায় থেকেও কিভাবে আন্দোলন সংগ্রামের নির্দেশনা দিতে যারা
বঙ্গবন্ধুকে ভাষা আন্দোলনের ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করেছিলেন, তারা বোধহয় নিজেদেরকে শুধরে নিতে একটা সুযোগ পাবেন। প্রতিবন্ধকতার মধ্যেও মেলা আয়োজন করা হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। বই মেলায় ঘুরে ঘুরে বই দেখার ভিতরে যে আনন্দ, সেই আনন্দ থেকে যাতে সবাই বঞ্চিত না হন সেই চিন্তা করেই কিন্তু বই মেলাটা আজকে করা হচ্ছে। তবে যারা এখানে আসবেন অবশ্যই স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলবেন। অনুবাদ সাহিত্যে আরও উদ্যোগী হতে বাংলা একাডেমির প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনায় দেরিতে হলেও অমর একুশে গ্রন্থমেলা শুরু হওয়ায় খুশি পাঠক ও লেখকরা। মেলার প্রথম দিন বঙ্গবন্ধুর লেখা আমার দেখা নয়া চীন ইংরেজি অনুবাদ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অমর একুশে বইমেলা 2021 উৎসর্গ করা হয়েছে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে। প্রাণের বইমেলা, নানা জল্পনা কল্পনা, নানা অনিশ্চয়তার পর পর্দা উঠল অমর একুশে গ্রন্থমেলার 37তম আসরের। নির্দিষ্ট সময়ের 1.5 মাস পর হওয়া এই মেলা এবার ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারীর কারণে এবার মেলায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মাস্ক ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকে। বইমেলার প্রথম দিনে জনসমাগম কম থাকলেও সব অনিশ্চয়তা কাটিয়ে মেলা আলোর মুখ দেখায় খুশি আগতরা। সবাই স্বাস্থ্যবিধি মেনে মেলায় আসবে এমনটাই প্রত্যাশা তাদের। আগে যেমন প্রথম দিনে অনেক ভিড় থাকতো, অনেক নতুন বই আসতো, এবার একটু বই সংখ্যা কম মনে হইতেছে। বইমেলাটা যে হচ্ছে তারপরে ভালো লাগছে, তবে দেখা যাক কদিন চলে, সামনে তো করোনা আসতেছে আবার। সবকিছু ছাপিয়ে বইমেলার কার্যক্রম সফল হবে এমনটাই প্রত্যাশা লেখক প্রকাশকদের। এটা আসলে আমার প্রথম উপন্যাস, এবছর বইমেলায় বের হয়েছে, প্রকাশিত হলো আর কি। যেহেতু স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, তো আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক, স্বাধীনতার বিষয়ক বইগুলোকে বেশি প্রাধান্য দিয়েছি। প্রেমের কবিতার বই বের হয়েছে, এটি আমার প্রথম কাব্যগ্রন্থ। এ বইতে আমি আসলে মানবীর ভালোবাসার কথা বলেছি। বইমেলা হওয়ার কথাই ছিল না প্রথমত, যার জন্য বই আসার জন্যই অনেক লেট হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে মেলা চলবে 14 এপ্রিল পর্যন্ত। এবারের অমর একুশে গ্রন্থমেলা উৎসর্গ করা হয়েছে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ, ঢাকা। মুজিব শতবর্ষ উপলক্ষে গতকাল ঢাকা সফররত মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বৈঠকের পর মৎস্য সম্পদ, সংস্কৃতি বিনিময় সহ 4টি ইস্যুতে সমঝোতা স্মারক সই করেছে দুই দেশ। পরে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, শিগগিরই বাংলাদেশ মালদ্বীপ সরাসরি বিমান চলাচল শুরু হবে। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঢাকায় আসা প্রতিবেশী দেশ মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলি সফরের দ্বিতীয় দিনের শুরুতেই আসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। ফুলেল অভ্যর্থনা পর্বের পর একান্তে বৈঠক করেন দুই শীর্ষ নেতা। এ সময় উপস্থিত ছিলেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ইব্রাহিম সোলিহ ও শেখ হাসিনা বসেন আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে। এ সময় দুই দেশের প্রতিনিধির নেতৃত্ব দেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। বৈঠকে দুই দেশের টেকসই সম্পর্ক উন্নয়নে সম্ভাবনাময় বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। বৈঠক শেষে মৎস্য সম্পদ, পররাষ্ট্র সংক্রান্ত ও সংস্কৃতি বিনিময় সহ 4টি ইস্যুতে সমঝোতা স্মারকে সই করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যৌথ সংবাদ সম্মেলনে সলিহ হাসিনা বৈঠকের বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীরা। এ সময় শিগগিরই দেশটির সাথে বিমান চলাচল শুরু হবে বলে আশা প্রকাশ করেন ডক্টর একে মোমেন। মাননীয় প্রধানমন্ত্রীকে তাদের দেশে যাওয়ার জন্য বলেছেন, বেড়াতে উনি রাজি হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন খুব শীঘ্রই বাংলাদেশ থেকে মালদ্বীপে আপনার বাংলাদেশ বিমান যাবে। এ সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ গণমাধ্যমকে বলেন, রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশেই থাকবে মালদ্বীপ। The Maldives will continue to engage, obtain justice for the atrocities committed against the Rohingya people. We recognize and commend the generosity and humanitarian spirit of the government and the people of Bangladesh. এছাড়া এই সফরের মধ্য দিয়ে ভারত মহাসাগর অঞ্চলে সমৃদ্ধ বাণিজ্য ব্যবস্থা গড়ে তুলতে মালদ্বীপ বাংলাদেশের সঙ্গে ওতপ্রোতভাবে কাজ করতে সম্মত হয়েছে বলেও উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে। The entire spectrum of cooperation. দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।
এদিকে দুদিনের সফরের শেষ দিনে গতকাল সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ সলিহ। রাষ্ট্রপতি আব্দুল হামিদের আমন্ত্রণে নৈশ ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন তিনি। বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অংশগ্রহণ করেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুদিনের সফরসূচিতে থাকা নানা অনুষ্ঠানে যোগদানের পর শেষ দিন বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে আসেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ। রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে বঙ্গভবনে স্বাগত জানান। পরে দুদেশের রাষ্ট্রপতি এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এদিকে রাষ্ট্রপতি আব্দুল হামিদের আমন্ত্রণে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোভিড সংক্রমণের কারণে দীর্ঘদিন বিরতির পর বঙ্গভবনের এমন একটি অনুষ্ঠানে অংশ নিলেন প্রধানমন্ত্রী। এরপর দুদেশের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন মালদ্বীপের রাষ্ট্রপতি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 8 বছর আগেও শ্রীলঙ্কায় রপ্তানিতে এগিয়ে ছিল বাংলাদেশ। পাল্টে গেছে সে চিত্র। এখন রপ্তানির চেয়ে দেশটি থেকে দ্বিগুণ আমদানি হয়, আর সেজন্য শুল্ক বাধাকেই দুষছেন ব্যবসায়ীরা। এক যুগ ধরে ঝুলে থাকা মুক্ত বাণিজ্য চুক্তি হলেই বাণিজ্য ও বিনিয়োগ বহুগুণ বাড়ত বলে মনে করেন তারা। কলম্বো বন্দর ব্যবহারে অগ্রাধিকার পেতে কোস্টাল শিপিং চুক্তি সইয়েও অগ্রগতি নেই। তবে বাণিজ্যমন্ত্রী জানালেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমন্ত্রিত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সাথে আলোচনার টেবিলে উঠবে ইস্যুগুলো। হাজেরা শিউলির রিপোর্ট। সার্ক অন্তর্ভুক্ত দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা মানব উন্নয়ন সূচকে দক্ষিণ এশিয়ায় ঈর্ষণীয় অবস্থানে আছে দেশটি। স্বাধীনতার পর থেকে ক্রমশ শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের আকার বাড়লেও পিছিয়ে পড়ছে বাংলাদেশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বিশ্লেষণে দেখা যায় 2011-12 অর্থ বছর পর্যন্ত আমদানির চেয়ে রপ্তানিতে এগিয়ে ছিল বাংলাদেশ। এরপর ক্রমশ কমতে থাকে রপ্তানি। ব্যবসায়ীরা এজন্য শুল্ক বাধার পাশাপাশি রপ্তানি পণ্য বহুমুখীকরণ ও যথাযথ ব্র্যান্ডিং এর অভাবকে দুষছেন। অতি জরুরি মুক্ত বাণিজ্য চুক্তিটা, এবং সেটা যদি আমরা করতে পারি তখন কিন্তু আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্টসের একটা স্কোপ খুলে যাবে। তখন আমাদেরকে বিভিন্ন ধরনের প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট দেওয়া হবে অন সার্টেন বিজনেসেস। তখন কিন্তু আমাদের ব্যবসায়ীরা আগ্রহী হবে। শ্রীলঙ্কার সঙ্গে উপকূলীয় নৌ বাণিজ্য চুক্তি সইয়ের প্রক্রিয়াও ঝুলছে 3 বছর ধরে। অর্থনীতিবিদের মতে আঞ্চলিক যোগাযোগ প্রতিষ্ঠার পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য ও সেবা খাতে বিনিয়োগ বাড়লেই প্রসার হবে রপ্তানির বাজার। ট্রান্সপোর্ট খাতকে সংযুক্ত করতে পারি, আমাদের পোর্টের ব্যবহারকে সংযুক্ত করতে পারি, তাহলে কিন্তু কেবলমাত্র পণ্য আমদানি রপ্তানি না, বিনিয়োগ আকর্ষণ করে সেই বিনিয়োগের মাধ্যমে রপ্তানির সুযোগ সৃষ্টি করা, এই জায়গাগুলোতে আমাদের নজর দিতে হবে। বাণিজ্যমন্ত্রী জানালেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হবে। আমরা খুব চেষ্টা করছি, আবার শ্রীলঙ্কান যে প্রাইম মিনিস্টার আসবে আমিও চেষ্টা করব কথা তুলতে, মাননীয় প্রধানমন্ত্রী হয়তো তুলবেন, এটাকে স্পিড আপ করার। বর্তমানে বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $10 কোটি কম। হাজারা শিউলি, সময় সংবাদ, ঢাকা। সুনামগঞ্জের শাল্লায় হিন্দুপল্লীতে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে ব্রিফিং করেন তিনি। এই হিন্দু ধর্মাবলম্বীর বাড়িঘরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে সামনে রেখে এ ধরনের অনভিপ্রেত ঘটনা আমরা সত্যিই দুঃখিত, এবং এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। যারাই জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাননীয় প্রধানমন্ত্রীকে প্রকাশ্য দিবালোকে হত্যার হুমকি বিএনপি ফ্যাসিবাদী রাজনৈতিক চরিত্রেরই বহিঃপ্রকাশ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিদেশি অতিথিদের আগমন ম্লান করে বাংলাদেশকে ছোট করতেই সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের ওপর হামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গতকাল বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রাঙ্গণে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। প্রথমে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানে শুরু হয়। এরপর ঢাকার বিভিন্ন হাসপাতালে জন্ম নেওয়া 22 শিশুকে শুভেচ্ছা, উপহার ও সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি লেজার শো পরিবেশিত হয়। বিশেষ আকর্ষণ ছিল আতশবাজি প্রদর্শনী।
নদী ভাঙনে বিলীন হয়ে যাওয়া পদ্মা সেতুর স্ট্রেঞ্জার ইউরোপ থেকে আবার তৈরি করে নিয়ে আসা হয়েছে। সমুদ্রপথে চট্টগ্রাম বন্দরে খালাসের পর দ্রুত মাওয়ায় নিয়ে আসা হয়। এতে সেতুর কাজ আরেক ধাপ এগিয়ে গেল। এখন মূল সেতুর অগ্রগতি 92.5% এবং সার্বিক অগ্রগতি 84.84%। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। বাংলাদেশের সক্ষমতার স্মারক এখন পদ্মা সেতু। সেতুর নিচতলায় রেল লাইনে বাকি থাকা স্ট্রেঞ্জার সংকট সমাধানে সেতুর কাজ আরেক ধাপ এগিয়ে গেল। স্ট্রেঞ্জারের অভাবে এর কাজ বিঘ্নিত হচ্ছিল। সেতুর 900 মিটার এলাকায় রেলওয়ে স্ল্যাব বসানো যাচ্ছিল না, এখন দ্রুত স্ল্যাবগুলো বসে যাবে। 2959টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে 2409টি এবং 2917টি রোডওয়ে স্ল্যাবের 2059টি স্থাপন হয়ে গেছে। প্রতিটি 7.5 মেট্রিক টন নতুন স্ট্রেঞ্জার কাটা, ঘষা, মাজা সহ চলছে নানা কর্মযজ্ঞ। এখানে আমাদের যে কাজের যে পজিশন, যে অবস্থা, ইনশাল্লাহ সব দিক দিয়ে অগ্রসর হইতেছে। স্ট্রেঞ্জার বসানো হয়ে গেলে পিচ ঢালাই হয়ে যাবো ইনশাল্লাহ। মোটামুটি শেষ পর্যায়ে কাজ চলে আসছে। এখানে আমরা কাজ করতে পেরে সকল বাংলাদেশি গর্ব বোধ করছি। সংশ্লিষ্টরা বলছেন আগামী 2 মাসের মধ্যে স্ট্রেঞ্জারগুলো স্থাপন করা সম্ভব হবে। আমাদের এটা প্রিপারেশন চলছে ইনস্টলেশনের জন্য। হ্যাঁ, আশা করি মানে আমাদের কাজের আর কোনো প্রকার বাধা রইল না। আমাদের সবগুলো স্ট্রেঞ্জার মোটামুটি ইয়েতে চলে আসছে, মাওয়া সাইটে। এখন স্ট্রেঞ্জারগুলোর যে ফেব্রিকেশন এবং ইরেকশনের কার্যক্রমটা আমাদের এখন চলতেছে। এটা ইনশাল্লাহ এখন আমাদের যে রেলওয়ে স্ল্যাব স্থাপনের যে কাজটা, এটা গতি পাবে। পুরো পদ্মা সেতুর 41টি স্পেনে 1312টি স্ট্রেঞ্জার স্থাপন হবে। এরই মধ্যে 1120টি বসে গেছে। নতুন স্ট্রেঞ্জারগুলো মাওয়া প্রান্তের 2 ও 3 মডিউলের 6টি স্পেনে বসবে। পদ্মায় বিলীন হয়ে যাওয়ার 7.5 মাস পর লুক্সেমবার্গে নতুন করে তৈরি করা 192টি রেলওয়ে স্ট্রেঞ্জার নিয়ে আসা হয়েছে। এরপরেই পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডে পেয়েছে কাজের বিশেষ গতি। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। প্রায় 1 বছর পর ঢাকা বরিশাল রুটে চালু হতে যাচ্ছে বিমান বাংলাদেশের ফ্লাইট। 26শে মার্চ থেকে সপ্তাহে 7 দিনই ফ্লাইট চলবে বলে জানান কর্তৃপক্ষ। গতকাল বিকেলে বরিশাল জেলা প্রশাসন কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। জেলা প্রশাসক জানান, বরিশাল সহ দক্ষিণাঞ্চলে আকাশপথে বেড়েছে যাত্রীর সংখ্যা। এ অবস্থায় ঢাকা বরিশাল রুটে আবারও ফ্লাইট চালু করছে বিমান। বৃহস্পতিবার ঢাকা থেকে বিকেল 3:30 ও 4:40 বরিশাল থেকে এবং বাকি 6 দিন সকাল 8:30টায় ঢাকা থেকে ও 9:40 বরিশাল থেকে ফ্লাইট ছাড়বে। গত বছরের 21শে মার্চ সবশেষ বরিশাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট অবতরণ করে। সারা দেশে রসুনের মোট চাহিদা প্রায় 7 লাখ মেট্রিক টন। আর চলতি বছর নাটোর জেলায় উৎপাদন হবে প্রায় 2,10,000 মেট্রিক টন। দেশের মোট চাহিদার 29% রসুন নাটোরের কৃষকরা উৎপাদন করলেও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সদর উপজেলার শঙ্করভাগে রসুনের হাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন আল মামুন। ধন্যবাদ জাফর। আপনি যেটি জানেন যে নাটোরের কৃষকদের কাছে সাদা সোনা হিসাবে পরিচিত রসুন, সেই রসুন কিন্তু চাষে এবার দুর্ভোগ বেড়েছে কৃষকদের মাঝে। নতুন রসুন ওঠার আগ মুহূর্তে মাত্র 1 সপ্তাহের ব্যবধানে অর্ধেকে নেমে এসেছে রসুনের দাম। এতে হতাশা দেখা দিয়েছে নাটোরের কৃষকের মধ্যে। বিশেষ করে আপনি যেটি জানেন, আমরা বলতে পারি যে বাংলাদেশে কিন্তু মোট রসুনের চাহিদা প্রায় 7 লাখ মেট্রিক টন। এই 7 লাখ মেট্রিক টনের মধ্যে নাটোর জেলার কৃষকরা এই চলতি বছর বলতে পারি দেশের মোট চাহিদার 29% রসুন কিন্তু নাটোর জেলাতে কৃষকরা আবাদ করেছেন। প্রতি বছরে কিন্তু দাম বৃদ্ধি থাকার কারণে প্রতি বছরই রসুনের চাষ বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেলেও দাম একেবারে বেহাল অবস্থার মধ্যে দেখতে পাচ্ছি আমরা। গত 3 বছর ধরে কিন্তু নাটোরের দাম বৃদ্ধির কারণে
কৃষকরা কিন্তু প্রতি বছর চাষ বিনিয়োগে গত বছর 21,430 হেক্টর জমিতে 1,78,878 মেট্রিক টন রসুন উৎপাদন হয়। গত বছরের দাম ভালো পাওয়ার কারণে স্থানীয় কৃষি বিভাগ চলতি বছর 22,000 হেক্টর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। তবে এবার দাম ভালো বৃদ্ধি থাকার কারণে 1300 দিব, 1300 দিবেন, হ্যাঁ দিবেন না, তাহলে তো আর পারলাম না। জমিতে রসুনের চাষ 20 টাকা দিবেন। চলতি বছর 25,130 হেক্টর জমিতে রসুনের আবাদ হয়। আর স্থানীয় কৃষি বিভাগ ধারণা করছে 2,08,579 মেট্রিক টন রসুন কিন্তু উৎপাদন হবে। গত সপ্তাহ থেকে নাটোরের 60টি উপজেলায় কিন্তু রসুন ওঠা শুরু হয়েছে এবং এই নতুন রসুন কিন্তু বাজারে আসা শুরুর পরেই যে রসুন ছিল 50 থেকে 60 টাকা, সেই রসুন কিন্তু নেমে এসেছে 25 থেকে 30 টাকা। এই দামের প্রেক্ষিতে প্রথমে কিন্তু বড় ধরনের একটি হতাশার মধ্যে পড়েছেন কৃষকরা। বিশেষ করে যে বিষয়টি আমরা বলতে পারি, প্রতি বিঘা রসুন উৎপাদনে কিন্তু খরচ হয় প্রায় 40,000 টাকা। আর সর্বোচ্চ 25 মণ কিন্তু নাটোর জেলার কৃষকরা প্রতি বিঘা উৎপাদন করে থাকে। এর প্রেক্ষিতে যে বিষয়টি দাঁড়িয়েছে, যে এই পরিস্থিতিতে যে বিষয়টি দাঁড়িয়েছে, যে বলতে পারে যে স্থানীয় কৃষকদের সাথে আমি সকালবেলা কথা বলছি, তারা কিন্তু প্রথমেই একটু হতাশার মধ্যে পড়েছে। তারা যেটা বলছে, বর্তমান দাম অনুসারে কিন্তু তারা প্রতি বিঘাতে 12 থেকে 15,000 টাকা তারা লোকসানে পড়বে। এই কারণে কিন্তু যে সর্বোচ্চ লোকসানের কারণে তারা কিন্তু হতাশা দেখা দিয়েছে। আরেকটি বিষয় যেটি আমরা বলতে পারি যে সারা দেশে যে 3.5 থেকে 4 লাখ মেট্রিক টন রসুন, 3.5 থেকে 4 লাখ মেট্রিক টন রসুন উৎপাদন হলেও শুধুমাত্র নাটোর জেলার কৃষকরাই চলতি বছর 2 লাখ মেট্রিক টন রসুন উৎপাদন করে থাকবে। কৃষি বিভাগের যেটি বলছে, স্থানীয় কৃষি বিভাগ যেটি বলছে যে আমদানি নির্ভর এই রসুনকে দাম অন্তত ন্যায্য মূল্য পাওয়ার যেটি দাবি করেছেন স্থানীয় কৃষি বিভাগ সরকারের কাছে। গতকাল যেটি কথা বলেছি আমি স্থানীয় উপপরিচালক সুব্রত কুমার, তিনি যেটি বলেছেন সরকার 50 থেকে 60 টাকার মধ্যে দাম নির্ধারণ করবে। তবে এই দাম যদি না আসে, রসুনে কিন্তু হতাশা সৃষ্টি হবে নাটোরের কৃষকদের মধ্যে। এই ছিল সর্বশেষ আমার কাছে নাটোরের রসুনের বাজার নিয়ে। নাটোর থেকে রসুনের উৎপাদন ও বিপণনের খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আল মামুন। প্রকৃতি তার আপন হাতে সাজিয়েছে বান্দরবানের নীলগিরি ও চন্দ্র পাহাড়। পর্যটকরা উপভোগ করেন নয়নাভিরাম পাহাড়ি সৌন্দর্য, কিন্তু পর্যাপ্ত হোটেল মোটেল বা রিসোর্ট না থাকায় বেশি সময় ধরে ঘুরতে না পারা ও রাতে চন্দ্র পাহাড়ে অবস্থান করতে না পারার আক্ষেপ জানিয়েছেন আগতরা। আর স্থানীয় আদিবাসীরা বলছেন, উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি এখানে, তাই রিসোর্ট নির্মাণ হলে গতিশীল হবে স্থানীয় অর্থনীতি। নুরুল আলম নয়নের ছবিতে রিপোর্ট করেছেন কামরুজ্জামান মামুন। এ যেন চোখ আটকে যাওয়া সৌন্দর্য। সমুদ্রপৃষ্ঠ থেকে 3,500 ফুট ওপরে মেঘ পাহাড়ের মিতালি দেখতে সপরিবারে বান্দরবানের চন্দ্র পাহাড় ও নীলগিরি ঘুরতে আসেন প্রকৃতি প্রেমীরা। এখানে আসা পর্যটকরা পাহাড়ের রূপে বিমোহিত হলেও রিসোর্ট না থাকায়, বিশ্রাম নেয়া বা রাতে পাহাড়ে অবস্থানের সুযোগ না থাকায় ফিরে যেতে হয় 30 কিলোমিটার দূরে থানচিতে। যদি রিসোর্ট ভালো থাকে আরো অনেক পর্যটক আসবে এখানে। বাঙালি হিসেবে আমাদের গর্ব করা উচিত যে আমাদের এই রকম প্রাকৃতিক সৌন্দর্য আমাদের দেশে আছে। রিসোর্টের প্রবলেমটা তো 100 এটা ফেস করতেছি। এ অবস্থায় আর&আর হোল্ডিং লিমিটেড ও আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের যৌথ প্রচেষ্টায় চন্দ্রপাহাড়ে 20 একর জমিতে নির্মিত হবে উন্নত নির্মাণ শৈলীর আদলে 5 স্টার মানের সুবিধা সম্বলিত রিসোর্ট। পাহাড়ে সংযোজন করা হবে কেবল কার। পর্যটনের জন্য অত্যন্ত সম্ভাবনাময় বান্দরবানের এই চন্দ্রপাহাড়। এখানে রিসোর্টটি নির্মাণ হলে শুধুমাত্র দেশের পর্যটন শিল্পের বিকাশ ঘটবে না, বদলে যাবে এর চারপাশের 4টি গ্রামের প্রায় 900 মানুষের ভাগ্য। এলাকার পরিবর্তন হয়ে যাবে, এলাকার ডেভেলপ হবে। আদিবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, তাছাড়া তাদের যে উৎপন্ন শস্য সেগুলো বিক্রয়ের ব্যবস্থা হবে। কোনো মানুষের ক্ষতি হবে এমনও দেখছি না যে জুম কাটা নিষেধ করা আছে। আমাদের সামনে আমার পিছনে দেখলে জুম কাটতেছে, ওইখানে তো কোনো প্রশ্নই আছে না যে উচ্ছেদ হবে। যদি পর্যটন হয় তাহলে আমাদের জন্য কত উপকার হয়। রাস্তাঘাট, পানি ও বিদ্যুৎহীন চন্দ্রপাহাড়ের চূড়ায় বিশ্বের অত্যাধুনিক রিসোর্টটি তৈরি হলে ক্ষুদ্র নৃগোষ্ঠী ম্রো সম্প্রদায়ের পারিবারিক অর্থনীতি বেগবান হবে বলে আশা তাদের।
কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, বান্দরবান। ভালো দাম পাওয়ার আশায় এবার বেশি জমিতে আলু চাষ করে মহা সংকটে পড়েছেন নওগাঁর চাষিরা। ক্ষেত থেকে তোলা আলু হাটে এনে কাঙ্ক্ষিত দর পাচ্ছেন না চাষিরা, তাই আলু মজুদ রাখতে ভিড় করছেন কোল্ড স্টোরেজে। কিন্তু সেখানেও ধারণ ক্ষমতার সংকট বলছে কর্তৃপক্ষ। নওগাঁ থেকে আমার রকির রিপোর্ট। ক্ষেত থেকে তোলা আলু বিক্রির জন্য হাটে আনছেন চাষিরা, তবে আলু সরবরাহ বাড়ায় ক্রেতার চেয়ে বিক্রেতার উপস্থিতি বেশি হাটগুলোতে, এতে পড়ে গেছে আলুর দর। গেল সেপ্টেম্বরে হঠাৎ আলুর চড়া দাম কৃষককে বাড়তি চাষাবাদে আগ্রহী করে তোলে। অনেক কৃষক চড়া দামে বীজ কিনে চাষ করেন আলু। কৃষকরা বলছেন হাটে আলুর কাঙ্ক্ষিত দর না পাওয়ায় অনেকেই মজুদের জন্য কোল্ড স্টোরেজে নিলেও জায়গা না পাওয়ায় পড়েছেন বিপাকে। আলু নিয়ে আসি টোলের জায়গা নেই, আলুর দামও কম। আস্তা ফেলে দেবো না খুলে দেবো। আলু মানে আমরা দাম পাচ্ছি না, কৃষকেরা এখন নিঃস্ব। স্টোরে নিয়ে আসে, ও স্টোর নিচ্ছে না। খরচ হয়েছে আমার মোটামুটি 15-16 হাজার টাকা, কিন্তু আমরা দেখেন খুচরা মূল্য বিক্রি করতে গেলে দাম পাচ্ছি না। সরকার মহোদয় যদি কিছু আলু কিনতো তাহলে কৃষক কিছু বাঁচত আর কি। এপ্রিল দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আলু তোলার সময় থাকলেও কোল্ড স্টোরেজগুলো ভরে গেছে এখনই আলুতে। তো আলু আমদানি যা এর চাইতে ডাবল কোল্ড স্টোরেজ হয়, তাও আমরা জায়গা দিতে পারবো না, এই কারণে আমরা অনেক কৃষককে ফেরত দিতেছি। কৃষি বিভাগ জানায় চলতি মৌসুমে জেলায় 25,000 হেক্টর জমিতে আলুর চাষ হয়। উৎপাদন ধরা হয়েছে 6.5 লাখ মেট্রিক টন। জেলার 6টি কোল্ড স্টোরেজে ধারণ ক্ষমতা 1.25 লাখ মেট্রিক টন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। জাটকা সংরক্ষণে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে সব ধরনের মাছ শিকারের নিষেধাজ্ঞা বলবৎ রাখতে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। এই মুহূর্তে অভিযানের সঙ্গে আছে সহকর্মী ফারুক আহমদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ফারুক, জাফর, জাটকা সংরক্ষণে 2 মাসের যেই কর্মসূচি চলছে তার আজকে 19তম দিন। তো আমি এই মুহূর্তে আছি চাঁদপুরের পদ্মা মেঘনা বেষ্টিত যে মোহনাটি আছে সেই মোহনায়। আমি আপনাকে যদি একটু দেখাতে পারি, সেটা হলো যে এই ভোর থেকে আমি দেখেছি যে নদীতে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে নৌ পুলিশের টহল ছাড়া যারা মাছ শিকার করে অর্থাৎ জাটকা নিধন করে এমন কোনো জেলে নৌকার কোনো অস্তিত্ব এখানে নেই। তাছাড়া এখানে পণ্যবাহী যে নৌযানগুলো আছে যেগুলো যথারীতি এখন চলাচল করছে, তো স্বাভাবিক একটা শুনশান পরিবেশে বিরাজ করছে চাঁদপুরের পদ্মা মেঘনায়। আমি এই যে 2 মাসের কর্মসূচি গত 19 দিনে জেলা মৎস্য বিভাগ মূলত তাদের যে কাজটি, তারা জেলা প্রশাসন, নৌ পুলিশ, কোস্টগার্ড এবং অন্যান্য সংস্থার লোকজনদের নিয়ে তারা কাজ করছে। তো আমি এখন কথা বলবো চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকি। আপনারা এই যে 19 দিনের কর্মসূচি এই পর্যন্ত চললো, আরও তো বাকি আছে প্রায় 41 দিন, সেই পরিবেশটা আপনারা কিভাবে নিশ্চিত করবেন? আমি বলবো আসলে আমাদের এই জাটকা রক্ষা বলেন, লিজ রক্ষা বলেন, এটা আমাদের সরকারের একটা বিরাট বড় সফলতা। কারণ এত পরিমাণ জাটকা নদীতে এর আগে কোনো যুগেই দেখা যায়নি, যার জন্য আমার নদী পারে 51,000 জেলে তাদের প্রবণতা কিন্তু আস্তে আস্তে নদীর দিকে চাপ বাড়ছে। তো এই জন্য আমরা আমাদের জেলা টাস্কফোর্সের তত্ত্বাবধানে যে অভিযানগুলো পরিচালিত হচ্ছে, এখানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এবং আমাদের বিভিন্ন উপজেলা থেকে এসিল্যান্ড তাদেরকেও আমরা এখানে আনা হয়েছে, যাতে করে আমাদের এই অভিযানগুলো সুচারুভাবে সম্পন্ন হয়। ধন্যবাদ। আসলে আমরা যে বিষয়টি আসাদুল বাকি জানিয়েছেন যে আসলে তাদেরকে এই যে পরিবেশ, অর্থাৎ 50,000-এরও বেশি জেলে যারা এখন একটা বেকার, তাদেরকে সামাল দেওয়া আসলে জেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে একটু কঠিন হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে জেলা প্রশাসন যেটি সবচেয়ে বড় দায়িত্ব পালন করছে, সেক্ষেত্রে সরকারের উপসচিব এবং চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল্লাহ মাহমুদ আল জামান, আপনি কি একটু বলবেন যে আপনারা কি ধরনের সহযোগিতা করছেন মৎস্য বিভাগকে জাটকা সংরক্ষণে? আমরা জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিন্দু, আমাদের নৌ পুলিশ, মৎস্য বিভাগ, কোস্টগার্ড সবাইকে নিয়ে প্রতিদিনই নদীতে অভিযান পরিচালনা করতেছে। যেমনটি আমাদের জেলা মৎস্য কর্মকর্তা বললেন যে এখানে জেলের সংখ্যা প্রায় 50,000-এর উপরে। তারা নদীতে নামার প্রবণতা দিন দিন বাড়তেছে, যেহেতু এখানে জাটকার সংখ্যা অনেক বেশি। কিন্তু তারপরেও আমাদের কঠোর অবস্থান রয়েছে। আমরা ইতিমধ্যে শতাধিক লোকে গ্রেপ্তার করে আমাদের ম্যাজিস্ট্রেট বিন্দু জেল দিয়েছেন এবং প্রায় আপনার 100-র উপরে নৌকা আটক রেখেছি আমরা। আর সামনের দিনগুলোতে ইনশাল্লাহ আমরা সবাইকে সাথে নিয়ে আরও কঠোর অভিযান পরিচালনা করব এবং এই নদীর যে জাটকা ইলিশ এগুলোকে আমরা সংরক্ষণের ব্যবস্থা করবো ইনশাল্লাহ।
জাফর, আমি যে দুজন সরকারি কর্মকর্তা, একজন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, অন্যজন মৎস্য বিভাগের জেলা কর্মকর্তা, তারা দুজন এই মৌসুমের আগে দুবার যে জাটকা সংরক্ষণ কর্মসূচি পালন হয়েছে তাদের মেয়াদকালে তারা আসলে দুজনে বরাবরে জেলেদের হামলার শিকার হয়েছিলেন, তারা আহত হয়েছিলেন, হসপিটালেও ভর্তি হয়েছিলেন। তো আমি যদি বলি যে চাঁদপুরে জাটকা সংরক্ষণের যে উদ্যোগটি সেটি আসলে একটা সম্মিলিত প্রয়াস। এক্ষেত্রে জেলা প্রশাসন এখন তারা যে কাজটি করছে, তারা মৎস্য বিভাগকে সহযোগিতা দিচ্ছে, নৌ পুলিশ সহযোগিতা দিচ্ছে, কোস্টগার্ড সহযোগিতা দিচ্ছে। একটা জায়গায় আমরা লক্ষ্য করেছি যে যারা জেলে প্রতিনিধি আছে, জেলে নেতৃবৃন্দ আছে, তারাও চেষ্টা করছেন তাদের যে বিশাল জেলে বহর আছে তাদেরকে সামাল দেওয়ার জন্য। তো আমি সব যে তথ্যটি আপনাকে জানাতে চাই যে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজিস, জেলা টাস্ক ফোর্সের প্রধান, তিনি আমাকে জানিয়েছেন চাঁদপুরে এ পর্যন্ত প্রায় 42 লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে, একই সঙ্গে 8 মেট্রিক টন জাটকা এবং শতাধিক নৌকা এবং 98 জন জেলেকে জেলে পুরানো হয়েছে এবং অন্যান্য আরও বেশ কয়েকজন জেলে অর্থাৎ 50-এর মতো জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে জাটকা সংরক্ষণের 19তম দিনের সবশেষ তথ্য। জাফর। চাঁদপুরের মোহনা থেকে জাটকা সংরক্ষণের প্রশাসনের নানা কর্মকাণ্ডের খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক আহমদ। দেশের ফুলের রাজধানী যশোরের গদখালি ফুল চাষিদের করোনা ও আমপানের ক্ষতি পুষিয়ে নিতে ঋণ সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে বিভিন্ন তফসিলি ব্যাংক। দীর্ঘদিন পর ব্যাংক থেকে সরাসরি সরল সুদে ঋণ পেয়ে খুশি ক্ষতিগ্রস্ত কৃষকরা। তবে ঋণের পরিমাণ ও সংখ্যা বাড়ানোর দাবি ফুল চাষি সমিতির। যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। যশোরের ঝিকরগাছা ও শার্শা উপজেলার বিভিন্ন গ্রামে বাণিজ্যিকভাবে চাষ হয় গাঁদা, গোলাপ, গ্লাডিওলাস, রজনীগন্ধা, জারবারা, কসমস, ডেজ জিপসি, ডালিয়া, চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন প্রজাতির ফুল। এই ফুলকে ঘিরেই এই অঞ্চলের কৃষক ও ব্যবসায়ীরা জীবিকা নির্বাহ করেন। করোনা ভাইরাস ও আমপানের কারণে চরম ক্ষতির শিকার হন ফুল চাষিরা। এই অবস্থায় ঘুরে দাঁড়াতে তারা ব্যাংক থেকে ঋণ পাওয়ার দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে তফসিলি ব্যাংকগুলো সরকার ঘোষিত প্রণোদনায় সরল সুদে ঋণের আওতায় এনেছেন কৃষকদের। ঋণ পেয়ে খুশি ক্ষতিগ্রস্ত চাষিরা। স্বল্প সুদে আমরা একটা ঋণ পেয়েছি, যাকে এই ঋণ নিয়ে আমরা চাচ্ছি আমরা আরো আগায় যেতে পারবো। যে ঋণ পেয়েছি অল্প অল্প করে, তো সেখান থেকে আমরা চাষটা শুরু করছি, একটু ভালো আছি, কিন্তু আমার আগের অবস্থানে যাইতে হলে আমাদের সময় লাগবে। ব্যাংক কর্তৃপক্ষ বলছে তারা প্রান্তিক পর্যায়ে জরিপ চালিয়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে ঋণ দিচ্ছেন। এ পর্যন্ত প্রায় 50 লক্ষ পর্যন্ত আমরা ঋণ বিতরণ করেছি এবং আমাদের এই ঋণ বিতরণ চলমান আছে, ভবিষ্যতেও থাকবে। ফুল চাষি ও ব্যবসায়ী সমিতি এর উন্নয়নে ঋণের পরিমাণ ও সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছে। যে ঋণটা দিচ্ছে সেটা চাহিদা তুলনায় অনেক কম। আমাদের দাবি হলো যে এবং লোকজনের সংখ্যাও কম। যেমন আমাদের যশোর জেলায় প্রায় 6,000 কৃষক আছে, তার ভিতরে এই 6টা ব্যাংক সব মিলায়ে 200 থেকে 300 জন কৃষকের ঋণ দিয়েছে। আমাদের এই ঋণের সংখ্যাটা তো বাড়াতে হবে। জেলায় প্রায় 1000 হেক্টর জমিতে ফুল চাষ হয় এবং এর সাথে জড়িত প্রায় 6000 কৃষক। সময় সংবাদ, যশোর। বাগেরহাটের শীতলমারীতে বাজারে দাম না ওঠায় খেতেই নষ্ট হচ্ছে 3 শতাধিক টন কাঁচা পাকা টমেটো। এতে লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। তাদের অভিযোগ, বাম্পার ফলন হলেও বাজারে দাম পড়ে যাওয়ায় কোনো পাইকারও আসছেন না কিনতে। প্রতি কেজি 2 টাকাও দাম পাচ্ছেন না তারা। এতে খেতেই নষ্ট হচ্ছে টমেটো। আর যদি বিক্রিও করেন উৎপাদন খরচ উঠবে না তাদের। এলাকায় কোনো হিমাগার না থাকায় টমেটো সংরক্ষণও করা যাচ্ছে না। হিমাগার তৈরিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন চাষিরা। চলতি মৌসুমে উপজেলায় 615 হেক্টর জমিতে 27,000 টন টমেটো উৎপাদিত হয়েছে। দেশের বাইরের খবর। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনকে নিরাপদ ও কার্যকর ঘোষণা করেছে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি EMA। শরীরে রক্ত জমাট বাঁধার সাথে ভ্যাকসিনের কোনো সম্পর্ক নেই বলেও জানান সংস্থাটির নির্বাহী পরিচালক। তাহলে রক্ত জমাট বাঁধছে কেন সে বিষয়ে আরও গবেষণা করা হবে বলেও জানান তিনি। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। ভ্যাকসিন নেয়ার পর শরীরে রক্ত জমাট বাঁধার অভিযোগ এনে প্রথম দেশ হিসেবে ইউরোপে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন স্থগিত করে ডেনমার্ক। এর পরপরই নরওয়ে, আইসল্যান্ড সহ টিকা কার্যক্রম বন্ধ করে দেয় অন্যান্য স্ক্যান্ডিনেভীয় দেশগুলো। এরপর ফ্রান্স, জার্মানি, ইতালি ও স্পেনে ভ্যাকসিনটি প্রয়োগ স্থগিত করায় পুরো ইউরোপে ভ্যাকসিন কার্যক্রমে নেমে আসে স্থবিরতা। বিষয়টিকে রাজনৈতিক সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী সান্তোস সিলভা সহ বেশ কয়েকজন EU নেতা।
অবশেষে বৃহস্পতিবার এই বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত জানালো ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি ইএমএ জানায় রক্ত জমাট বাঁধার সাথে এই ভ্যাকসিনের কোনো সম্পর্ক নেই, বরং এটি নিরাপদ এবং কার্যকরী। আমাদের গবেষকরা বৈজ্ঞানিকভাবে একটা সিদ্ধান্তে পৌঁছেছে এই ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ এবং কার্যকরী। এর মাধ্যমে করোনা থেকে রক্ষা পাওয়া যাবে, মৃত্যু ঝুঁকি কমে যাবে। এছাড়া এই ভ্যাকসিনের কারণে শরীরে রক্ত জমাট বাঁধার যে বিষয়টি বলা হচ্ছে সেটিরও কোনো প্রমাণ পাওয়া যায়নি। এর মাধ্যমে স্থগিত করা 13টি দেশের অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন কার্যক্রমে আর কোনো শঙ্কা রইল না। এর আগে এই ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ বলে নিশ্চিত করেছিল অক্সফোর্ডের গবেষকরা। একই কথা জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিনটি স্থগিতের পর ধীরগতি নেমে এসেছিল গোটা ইউরোপের ভ্যাকসিন কার্যক্রমেই। পাশাপাশি শঙ্কা তৈরি হয়েছিল ইউরোপের বাইরের বিভিন্ন দেশেও, যেখানে এই ভ্যাকসিনটি প্রয়োগ করা হচ্ছে। তবে ইএমএর এমন সিদ্ধান্ত এই ভ্যাকসিন কার্যক্রমকে পুনরায় গতিশীল করবে, পাশাপাশি আশ্বস্ত করবে বিশ্বের বিভিন্ন দেশে চলমান ভ্যাকসিন কার্যক্রমকে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। আবারও করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ফ্রান্সের 16টি বিভাগে 1 মাসের জন্য লকডাউন আরোপ করা হয়েছে। এ সময় বন্ধ থাকবে সকল ও প্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান, তবে খোলা থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। লকডাউন ঘোষণা এর চরম দুশ্চিন্তায় পড়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ফ্রান্সের প্যারিস থেকে আরও জানাচ্ছেন লুৎফর রহমান বাবু। ফ্রান্সের 16টি শহরে করোনা সংক্রমণ অতিমাত্রায় বেড়ে যাওয়ায় আগামী 1 মাসের জন্য লকডাউন আরোপ করা হয়েছে। আগামী শনিবার থেকে এই লকডাউন কার্যকর হচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী জন কাস্তেয়াক এক প্রেস কনফারেন্সে এই লকডাউনের ঘোষণার কথা জানান। এ সময় স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরন তার সাথে ছিলেন। এই সময়ে ফার্মেসি ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান, বইয়ের দোকান, মিউজিকের দোকান ছাড়া অন্যান্য সকল অপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। তবে এই সময়ে 10 কিলোমিটারের মধ্যে রাষ্ট্র নাগরিকরা আগের মতোই অ্যাটাস্টেশন ব্যবহার করে প্রাতঃভ্রমণ সহ অন্যান্য কার্যাদি সম্পাদন করতে পারবেন। তবে এই 16টি বিভাগে এক শহর থেকে অন্য শহরে যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে অতি প্রয়োজনে কেউ তথ্য প্রমাণাদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রদর্শন করে যেতে পারবেন। আমাদের এখানে সরকার কিছু স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ঘোষণা দিয়েছেন। সেই স্বাস্থ্যবিধিগুলো আমরা মেনে চলবো। আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকেও বলবো সবাই স্বাস্থ্যবিধি মেনে চলে। এদিকে নতুন করে লকডাউন ঘোষণার পর দেশটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা পড়েছেন চরম দুশ্চিন্তার মধ্যে। বর্তমানে ফ্রান্সের করোনা পরিস্থিতির অবস্থা খুবই ভয়াবহ। এই জন্য এখানে কর্মসংস্থানের বড় অভাব। আমরা জানি না কিভাবে সামনের দিনগুলো আমরা অতিবাহিত করব। আমরা এর জন্য সকলের কাছে দোয়া প্রার্থী। এদিকে কারফিউর সময়সীমা পরিবর্তন করা হয়েছে। সন্ধ্যা 6টার পরিবর্তে এখন সন্ধ্যা 7টায় কারফিউ সময়সীমা শুরু হবে। নতুন করে এই লকডাউন ঘোষণা চরম দুশ্চিন্তায় ফেলে দিয়েছে সাধারণ মানুষের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের। কর্মসংস্থান সংকটের পাশাপাশি এই লকডাউন ঘোষণাও তাদের জন্য চরম দুশ্চিন্তা নিয়ে এসেছে। মামুল হোসেন বাবু, সময় সংবাদ, প্যারিস। টিকাদান কার্যক্রমের মধ্যে দেশে দেশে আবার ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। যুক্তরাষ্ট্রে সবশেষে একদিনে আক্রান্ত হয়েছেন 51,000-এর বেশি মানুষ, মারা গেছেন 1328 জন। সংক্রমণ ও মৃতের দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থা ব্রাজিলের। দেশটিতে সবশেষে একদিনে মারা গেছেন 2363 জন। ব্রাজিলের রাজধানী সাও পাওলোর হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। সাও পাওলোর হাসপাতালগুলোতে যেন তিল ধারণের ঠাঁই নেই। সংক্রমণ মারাত্মক আকার ধারণ করায় দেখা দিয়েছে আইসিইউ শয্যা সংকট। ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। দেশটিতে বর্তমানে 11 লাখের বেশি করোনা রোগী চিকিৎসাধীন রয়েছে। সবশেষ একদিনে মারা গেছেন 2000-এর বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন কার্যক্রম জোরদার করা হলেও থেমে নেই করোনা সংক্রমণ। দেশটিতে প্রতিদিন গড়ে 1000-এর বেশি মানুষ মারা যাচ্ছে করোনায়। আক্রান্তের সংখ্যাও 50,000-এর বেশি। এমন পরিস্থিতিতে আগামী 100 দিনে 1 কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। When we crossed the 50 million doses just 3 weeks ago, I told you that every time we hit the 50 million mark, I'd update you on our progress. ইউরোপে করোনা সংক্রমণ কিছুটা কমতে শুরু করলেও আবারও অবনতির দিকে ভারত। দেশটিতে গেল একদিনে রেকর্ড 39,000-এর বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।
যুক্তরাষ্ট্রের আটলান্টা স্পা সেন্টারে হামলার রেশ কাটতে না কাটতেই এবার খোদ মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনের কাছে অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে দেশটির সিক্রেট সার্ভিস। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে একের পর এক বন্দুক হামলার ঘটনায় প্রশ্নের মুখে জননিরাপত্তা। বিশ্লেষকরা বলছেন, বর্ণ ও ধর্মবিদ্বেষ থেকেই চালানো হচ্ছে এসব হামলা। এরই মধ্যে অস্ত্র আইন সংস্কারেরও দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। যুক্তরাষ্ট্রে যেন রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে বন্দুক হামলা। সবশেষ যুক্তরাষ্ট্রের আটলান্টায় আলাদা 3টি স্পা সেন্টারে সিরিজ হামলা চালায় এক বন্দুকধারী। নৃশংস ওই হামলায় প্রাণ হারান অন্তত 8 জন, যাদের অধিকাংশই এশিয়ান আমেরিকান। ভয়াবহ ওই হামলার রেশ কাটতে না কাটতেই এবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে খোদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সরকারি বাসভবনের বাইরে থেকে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে সিক্রেট সার্ভিস। টেক্সাসের সান অ্যান্টোনিওর বাসিন্দা 31 বছর বয়সী পল মুরের গাড়ি থেকে আধা স্বয়ংক্রিয় একটি বন্দুক, শতাধিক রাউন্ড গুলি ও 5টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পর নড়ে চড়ে বসেছে নিরাপত্তা বাহিনী। সন্ত্রাসী হামলার আশঙ্কায় ওয়াশিংটন ডিসিতে নিরাপত্তা জোরদারের মধ্যেই এ ঘটনা ঘটল। একের পর এক হামলায় প্রশ্নের মুখে যুক্তরাষ্ট্রের জননিরাপত্তা। বিশ্লেষকরা বলছেন, ধর্মীয় ও বর্ণবিদ্বেষ থেকে এ ধরনের হামলা চালাচ্ছে শ্বেতাঙ্গ উগ্রবাদীরা। এমন পরিস্থিতিতে বাইডেন প্রশাসনকে অস্ত্র আইন সংস্কারের দাবি তুলছেন কেউ কেউ। দেশটির এক পরিসংখ্যান বলছে, চলতি মাসে যুক্তরাষ্ট্রে 2000-এর বেশি বন্দুক সংক্রান্ত সহিংসতার ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন 670 জন আর আহত হয়েছেন 1200-র বেশি মানুষ। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। করোনা সংক্রমণ রোধে শুরু থেকে সামাজিক দূরত্ব মেনে চলাকে গুরুত্ব দিয়ে আসছে বিশ্বের বিভিন্ন দেশ। আর এই অভ্যাসটা বেশ ভালোভাবে রপ্ত করেছে আয়ারল্যান্ড। বিশেষ করে শপিং মল ও কর্মক্ষেত্রে এই অভ্যাসটা এখনকার নিত্যদিনের। এতে আয়ারল্যান্ডে সংক্রমণের হারও অনেকটা কমেছে বলে ধারণা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। করোনাকে সঙ্গী করেই এখন পথ চলছে বিশ্ববাসী। দৈনন্দিন অভ্যাসে এসেছে পরিবর্তন। লক্ষ্য একটাই, এ যুদ্ধে জয়ী হওয়ার। আর এই লক্ষ্যেই কাজ করছে আয়ারল্যান্ড। সামাজিক দূরত্ব নামের নতুন এই কথাটার সাথে পরিচয় ছিল না কারোরই, কিন্তু সংক্রমণ রোধে এই সামাজিক দূরত্বকেই এখন মূল অস্ত্র হিসেবে ধরা হয়ে থাকে। 2 মিটার দূরত্ব বজায় রেখে চলতেও অভ্যস্ত হয়ে যাচ্ছে আয়ারল্যান্ডবাসী। শপিং মল থেকে শুরু করে কর্মক্ষেত্রে সামাজিক দূরত্বের চিহ্ন থাকায় এই নিয়ম পালন করা সহজ হয়েছে। সামাজিক দূরত্ব মেনে চলায় সংক্রমণ অনেকটাই কমে যাচ্ছে বলে মনে করেন অনেকে। করোনা একটু ভালোর দিকে, আমাদের আসলে এই জিনিসটা সম্ভব হয়েছে আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে। এবং আসলে আমরা যেখানেই আমরা যাচ্ছি, শপিং মল থেকে শুরু করে, সেখানে আমরা আসলে সামাজিক দূরত্ব বজায় রাখছি। এখানে সবগুলো দোকানের সামনে সামাজিক দূরত্বতার সাইন দেয়া আছে এবং এই দূরত্বতা মেনেই সবাই চলে। এদিকে 1 সপ্তাহ পর করোনায় কোনো মৃত্যু ছাড়া একটি দিন পার করেছে আয়ারল্যান্ড। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। তুরস্কের সৌদি কনসুলেটে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যা এবং গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করার অপরাধে সৌদি সরকার ও প্রিন্স মোহাম্মদ সালমানের বিরুদ্ধে জার্মানিতে মামলা দায়ের করেছে সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার। সংস্থাটির প্রধান নির্বাহী ক্রিশ্চিয়ান মিহর জার্মানির ফেডারেল প্রসিকিউটর কার্লসরুহের আদালতে মামলাটি দায়ের করেন। এ সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলেরও দাবি জানান তিনি। বার্লিন থেকে বিটু বড়ুয়া রিপোর্ট। 2018 সালের 2 অক্টোবর তুরস্কের ইস্তানবুলের সৌদি কনসুলেটের ভেতরে আলোচিত সাংবাদিক জামাল খাশোগিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এই হত্যার বিচার সহ সৌদি আরবের বিভিন্ন কারাগারে বন্দী সাংবাদিকদের মুক্তি ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে জার্মানির ফেডারেল প্রসিকিউটরের আদালতে মামলা করেছেন সাংবাদিকদের সুরক্ষায় বিশ্বে অগ্রণী ভূমিকা পালন করা আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিশ্বের বিভিন্ন দেশে গণমাধ্যমের স্বাধীনতা ও উদ্বেগের কথা জানান সংস্থাটির প্রধান নির্বাহী ক্রিশ্চিয়ান মির। দেখুন, এতদিন পর হলেও আমরা মামলাটি করেছি সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান সহ দেশটির সরকারের উচ্চপদস্থ ক্ষমতাসীনদের দুর্বৃত্তায়নের মাধ্যমে সাংবাদিক খাশোগিকে হত্যা, ভয়ের রাজনীতি কায়েম করে দেশটির অসংখ্য সাংবাদিকদের অত্যাচার, নির্যাতন ও গণমাধ্যমের ত্রুটি চেপে ধরেছে বলে। মুক্ত সাংবাদিকতার পথ রুদ্ধ করতে সৌদি সরকার করে যাচ্ছে জঘন্য সব অপরাধ, আর এসব অপরাধের শাস্তি অনিবার্য। যেহেতু জার্মানিতেই প্রচলিত আইনে অপরাধের বিচার সম্ভব, তাই রিপোর্টার্স উইদাউট বর্ডার
থেকেই এ মামলা দায়ের। বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল সহ এই আইনে গ্রেফতারদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান রিপোর্টার্স উইথাউট বর্ডারের এই নির্বাহী প্রধান। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। আবারও দেশের খবর। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশ্বের দীর্ঘতম আলপনা আঁকছেন গাইবান্ধার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সে খবর জানাতে শহরের পৌরসভা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। জাফর, আপনাকে ধন্যবাদ। আর মাত্র কিছুক্ষণ পরেই কিন্তু বিশ্বে নতুন করে আরেকটি রেকর্ড করতে যাচ্ছে বাংলাদেশের উত্তরের জনপদ গাইবান্ধার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যে ছেলেমেয়েরা আছে তারা কিন্তু আরেকটি রেকর্ড গড়ার পথে আছে। আমরা যতটুকু জেনেছি যে আর আধা ঘন্টার মধ্যেই হয়তো তারা বিশ্বের মধ্যে বাংলাদেশের এই গাইবান্ধা জেলায় 10 কিলোমিটার সড়কে যে আলপনা তারা এঁকেছে আঁকছে এখন পর্যন্ত, সেই আলপনা আঁকার মধ্য দিয়ে তারা নতুন করে আরেকটি রেকর্ড করতে যাচ্ছে। আপনাকে বলে রাখি যে গতকাল ঠিক দুপুর 12:30 থেকে এখন পর্যন্ত বিরতিহীন ভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে যারা পড়াশোনা করে গাইবান্ধার ছেলেমেয়েরা তারা কিন্তু এই গাইবান্ধায় পৃথিবীর সর্ববৃহৎ আলপনা উৎসবের আয়োজন করে। তাদের লক্ষ্য ছিল মাত্র 24 ঘন্টার মধ্যেই তারা 10 কিলোমিটার সড়ক জুড়ে আলপনা আঁকবে। আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত মাত্র 18 ঘন্টায় তারা প্রায় 9.5 কিলোমিটার সড়কে আলপনা এঁকেছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখনো এই পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অব গাইবান্ধা পোশাকের যে কর্মীরা তারা কিন্তু এখনো কাজ করছে। গতকাল দুপুর থেকে তারা কাজ শুরু করেছে, সারা দিন কাজ করেছে, সারা রাত তারা রাস্তায় কাটিয়েছে রং তুলির আঁচড়ে। গোটা সড়ক কিন্তু গাইবান্ধা বাদিয়াখালী সড়ক তারা রাঙিয়ে তুলেছে। তারা এখনো কাজ করছে। আমি যদি আপনাকে বলে রাখি যে এই পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ গাইবান্ধা পোশাকের আয়োজনে যে আলপনা উৎসব হচ্ছে, সেই আলপনা উৎসবে প্রায় 1000 ছেলে মেয়ে, 1000 স্বেচ্ছাসেবক কিন্তু এই উৎসবে কাজ করছে। আপনাকে বলে রাখি যে এইখানে প্রায় 800 জন আছে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের স্টুডেন্ট। আর এছাড়াও কিন্তু স্থানীয় যে স্কুল কলেজগুলো আছে সেই স্কুল কলেজের স্টুডেন্টরাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। আপনাকে বলে রাখি জাফর, এই যে আমাদেরকে আয়োজকরা যেটি জানিয়েছেন যে গিনেস ওয়ার্ল্ড বুকে যে রেকর্ড আছে আলপনার, দীর্ঘতম আলপনার দিক দিয়ে ভারতের নদিয়ায় 2.9 কিলোমিটার যেটি সর্বোচ্চ আলপনা আছে, দীর্ঘতম আলপনা পৃথিবীর মধ্যে। কিন্তু সেই রেকর্ড কিন্তু ইতিমধ্যেই ভেঙে ফেলেছে গাইবান্ধার এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। তারা যেটি বলছে যে তারা ইতিমধ্যেই 9.5 কিলোমিটার অতিক্রম করে আর হয়তো আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যেই তারা 10 কিলোমিটার যে আলপনা উৎসব, সেই আলপনা উৎসবের কাজ তারা শেষ করবে। আমরা যতটুকু জেনেছি যে এই 10 কিলোমিটার এলাকা জুড়ে গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় 1000 গ্যালন রং কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে। আমরা জেনেছি যে এটি কার্যক্রম শেষ হওয়ার পরে গিনেস ওয়ার্ল্ড বুকে আবেদন করা হবে এই উৎসবের স্বীকৃতি পাওয়ার জন্য। আমি আয়োজকদের একজনের সাথে একটু সংক্ষিপ্ত করে জানতে চাই, 20 সেকেন্ডে আপনি একটু বলবেন যে আসলে আপনারা গিনেস ওয়ার্ল্ড বুকে আবেদনের প্রক্রিয়া শুরু করেছেন কিনা? জি, অবশ্যই আমরা সবকিছু খোঁজখবর নিয়েছি এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের যে ক্রাইটেরিয়া গুলো ছিল আমরা চেষ্টা করেছি সকল ক্রাইটেরিয়া গুলো পূরণ করার, এবং এখনো আমরা সেগুলো পূরণ করার চেষ্টা করছি। আর আমরা গতকাল 12:30 থেকে কাজ শুরু করে ইতিমধ্যে মাত্র 19 ঘন্টাও আমাদের এখনো হয়নি। আমরা এর মাঝে প্রায় 9.5 কিলোমিটার আমরা আলপনা এঁকে ফেলেছি। আর আমাদের হয়তো 1/2 কিলোমিটার হলে আমাদের 10 কিলোমিটার হয়ে যাবে। কথা বলছিলেন পোশাকের সাধারণ সম্পাদক একে প্রামাণিক পার্থ। জাফর, আপনি শুনছিলেন যে আর অল্প কিছুক্ষণের মধ্যেই গাইবান্ধার এই স্টুডেন্টরা
পৃথিবীর মধ্যে দীর্ঘতম যে আলপনা উৎসব, সেই আলপনা উৎসবের কিন্তু তারা সমাপ্তি করবে এবং 10 কিলোমিটার সড়ক জুড়ে আলপনা উৎসব করবার মধ্য দিয়ে তারা তাদের কার্যক্রম শেষ করবে এবং তারা মনে করছে যে এই উৎসবটি যাতে গিনেস ওয়ার্ল্ড বুকে স্থান পায় সেজন্য তারা এই কার্যক্রম শেষ করার পরপরই কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবে এবং সেই আবেদনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও তারা ইতিমধ্যেই শেষ করেছে। বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার যে সুবর্ণ জয়ন্তী, সেই সুবর্ণ জয়ন্তীকে স্মরণীয় করে রাখতেই কিন্তু এই আয়োজন করে পোশাক। এই ছিল জাফর আমার কাছে গাইবান্ধা থেকে সর্ববৃহৎ আলপনা উৎসবের সবশেষ খবর। গাইবান্ধায় দীর্ঘ 10 কিলোমিটার সড়কে আলপনা আঁকার খবর জানাতে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু। অনূর্ধ্ব-19 ক্রিকেট দলের খবর, দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এপ্রিলে বাংলাদেশে আসবে পাকিস্তান অনূর্ধ্ব-19 দল। তবে আপাতত সূচিতে থাকা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচগুলো হচ্ছে না। পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-19 বিশ্বকাপেও গ্রুপ পর্বের ম্যাচ ভেন্যুর শহরে ক্যাম্প করার পরিকল্পনা বোর্ডের, জানিয়েছেন বিসিবি গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কায়সার। দক্ষিণ আফ্রিকায় যুবাদের বিশ্বজয় আগ্রহ তৈরি করেছে নতুন অনূর্ধ্ব-19 দলটা নিয়ে। করোনার গ্রাস উল্টে পাল্টে দিয়েছে সব সূচি। তবে স্বস্তির খবর, এরই মধ্যে ধাপে ধাপে 110 দিন অনুশীলন করেছেন জুনিয়র টাইগাররা। ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য 16 সদস্যের দলও তৈরি হয়েছে। তবে আফসোস, আপাতত হচ্ছে না সিরিজটা। অবশ্য তা নিয়ে মন খারাপ করে বসে থাকবার অবকাশ নেই। এপ্রিলের শুরুতেই যে দেশের মাটিতে লড়তে হবে পাকিস্তানের বিপক্ষে। সামনে পাকিস্তানের সাথে একটা হোম সিরিজ আছে, যেটা 11ই এপ্রিল থেকে শুরু হওয়ার কথা। তো পাকিস্তানের সাথে আমরা 5টা ওয়ানডে একটা 4 ডে খেলবো। আফগানিস্তান সিরিজটা আমরা পাকিস্তান সিরিজ কমপ্লিট হওয়ার পর ঈদের পরে যে কোনো একটা সুইটেবল আমরা একটা উইন্ডো খুঁজে বের করছি দুই বোর্ড। হাতে খুব বেশি সময় নেই। এর মধ্যে ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়াকে সঙ্গে নিয়ে খেলতে হবে ত্রিদেশীয় সিরিজ। যুব বিশ্বকাপের আগ দিয়ে নভেম্বর ডিসেম্বরে দেশে আরও একটা ট্রাই নেশন। মাঝে সুযোগ পেলে রেসিপ্রোকাল ট্যুরে যেতে হবে পাকিস্তানিও। তবে ওয়েস্ট ইন্ডিজে ছোট পরিসরে হলেও একটা কন্ডিশনিং ক্যাম্প করতে চায় বোর্ড, কেননা পচেফস্ট্রুমে শিরোপা জয়ের মিশনে এই সিদ্ধান্তটা হয়েছিল কার্যকর। 25 আমরা ক্যাম্প করেছি এবং আমাদের ফাইনালের ভেন্যু, ইভেন গ্রুপ ম্যাচের ভেন্যুগুলো 25 ছিল, যেটা আমাদের জন্য অত্যন্ত সহায়ক ছিল। তো একই পরিকল্পনা আমাদের এখানে থাকবে। যে ভেন্যুতে আমাদের ওয়ার্ল্ড কাপ ম্যাচ থাকবে সেই ভেন্যুতেই আমরা বেসিক্যালি চেষ্টা করব আমাদের যাতে ক্যাম্পটা করা যায়। তো এই ব্যাপারে আমাদের যোগাযোগ হয়েছে, আমরা প্রস্তুতি নিয়েছি। বিশ্বকাপের আগে অন্ততপক্ষে 20 থেকে 25টি ওয়ানডে ম্যাচ খেলে প্রস্তুতি সারার পরিকল্পনা বিসিবির। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ। 26শে মার্চ থেকে শুরু হচ্ছে বাফুফে ইউনিসেফ অনূর্ধ্ব-16 জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। সারা দেশের 42টি জেলা থেকে আসা ফুটবলারদের নিয়ে 7টি ভেন্যুতে হবে খেলা। ট্যালেন্ট হান্ট থেকে যতজন খেলোয়াড় উঠে আসবে সবাইকেই ক্যাম্পে নেওয়া হবে বলে জানালেন বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ। 2 বছর পর এমন ট্যালেন্ট হান্ট থেকে নতুন ফুটবলার তুলে আনতে মুখিয়ে আছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পলস মিলি। ফুটবলে ভালো করতে নাকি সবার আগে পাইপলাইন সমৃদ্ধ করতে হয়। তৃণমূলে খেলোয়াড় তৈরি হলেই বৈশ্বিক টুর্নামেন্ট থেকে ফল নিয়ে আসা যায়। সারা বিশ্বের ফুটবলে ভালো করা দেশগুলো এই মডেলই অনুসরণ করে। বাংলাদেশও এখন দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সেই পথ ধরেই এগোচ্ছে। অনূর্ধ্ব-14 ও অনূর্ধ্ব-16 পর অনূর্ধ্ব-12 দলকে নিয়ে টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে বাফুফে। সারা দেশের 42টি জেলা অংশ নিবে এতে। তবে তার আগে হবে ট্যালেন্ট হান্ট, যেখান থেকে উঠিয়ে আনা হবে আগামী দিনের ফুটবলারদের। প্রত্যেকটা ভেন্যুতে আমাদের বিএফএফ এর কোচ থাকবে, যারা প্রত্যেকটা ম্যাচ দেখবেন এবং সেখান থেকে প্লেয়ার সিলেকশন করবেন। গতবারও তাই হয়েছিল। আফটার সিলেকশন এই আপনারা জানেন যে এই 7 ভেন্যু 7টা চ্যাম্পিয়ন টিম এবং হোস্ট ভেন্যু যে থাকবে তার টিমকে নিয়ে ফাইনাল রাউন্ড শুরু হবে আমাদের আগামী মাসের 1 তারিখ থেকে। কুড়িগ্রামে গেল 1 মাসে 7 নারী ফুটবলারের অল্প বয়সে বিয়ে হয়ে গেল। অল্প বয়সে ভালো করারা সিনিয়র হলেই ঝরে যাচ্ছেন। এক সাবিনা ছাড়া সিনিয়র দলের কেউ ঝড় তোলেন না মাঠে। তবে এখন থেকেই সজাগ বাফুফে। ফাইনাল রাউন্ড এবং প্রাইমারি রাউন্ডে যে সব প্লেয়ারদেরকে সিলেকশন করা হবে তাদেরকে নিয়ে আমাদের আবার 2 মাসের একটি ক্যাম্প হবে। সেখান থেকে আমরা প্লেয়ার বাছাই করে তাদেরকে ঢাকায় নিয়ে আসবো এবং তাদেরকে ট্রায়াল করার পরে যাদেরকে আমরা মনে করবো যে হ্যাঁ তারা কোয়ালিটি প্লেয়ার, দেন তাদেরকে ন্যাশনাল ক্যাম্পে আমরা নিয়ে আসবো। কোয়ালিটি প্লেয়ার পাই, সেটা 100 জনও হতে পারে, সেটা 10 জনও হতে পারে। যতজন পাবো ততজনই নিব, কোনো ই নেই, সংখ্যা নেই।
ইউনিসেফ বাফুফে যৌথ উদ্যোগে এই টুর্নামেন্টে খেলোয়াড় বাছাইয়ের মূল কাজ ও ভালো করাদের পরিচর্যা করবেন পল স্মলি। 2 বছর পর অনূর্ধ্ব-12 নিয়ে কাজ করার আগে ভীষণ আশাবাদী তিনি। এবারের ট্যালেন্ট হান্ট নিয়ে আমি বেশ আগ্রহী, কারণ 2 বছর পর এটা আয়োজিত হচ্ছে। নতুন অনেক খেলোয়াড় পাইপলাইনে জমেছে, তাদের দেখতে মুখিয়ে রয়েছি। 17 মিনিট করে 2 ভাগে মোট 35 মিনিট স্থায়ী হবে ম্যাচ। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। জনপ্রিয়তায় অনেকটাই পিছিয়ে শুটিং স্পোর্টস, তবে এই সম্ভাবনাময় খেলাটি বরাবরই সম্মান এনে দিয়েছে বিশ্বমঞ্চে। লাল সবুজের শুটাররা কমনওয়েলথ, এশিয়ান, ওয়েসে গেমস পদক এনে উজ্জ্বল করেছে দেশের মুখ। এই খেলায় স্বপ্ন দেখেন 2 ভাই বোন। কমনওয়েলথ শুটিং পদকজয়ী শোভন চৌধুরী এবং ছোট বোন মেহনাজ শারমিন মিম এখন লড়ছেন একই রেঞ্জে। দুজনেই প্রত্যাশা করেন দেশের হয়ে সাফল্য এনে দেওয়ার। 2 ভাই বোনের শুটিং ঘিরে স্বপ্ন এবং পথ চলার গল্প শুনেছেন তারেক হাসান শিমুল। দর্শক, আপনাদেরকে আজকে এমন একটা গল্প শোনাবো যে গল্পে আসলে এক ভাই এবং বোনের গল্প, শুটিংয়ের গল্প। যদি বলি যে আসলে শুটিংটা প্রতি দর্শকদের খুব বেশি আগ্রহ নেই, তবে এই খেলায় জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে মেডেল নিয়ে আসা আমাদের বাংলাদেশি শুটার শোভন চৌধুরী, তিনি তার বোন মেহনাজ শারমিন মিমকে এই একই পথে নিয়ে এসেছেন। কি কারণে আসলে এমন এই খেলার দিকে নিয়ে আসা, সেই গল্পগুলো তো তাদের মুখ থেকে শুনবো। বাবা শিকার টিকার করতো ওই সময়, এখন তো ব্যান্ড হয়ে গেছে। তো এইগুলো তখন থেকে আমাদের বাসায় রাইফেল টাইফেল ছিল, আমিও ওগুলো নিয়ে মানে খেলতাম এই টাইপের। তো ওখান থেকেই মনে হয়েছিল যে আমার শুটিং টাইপের। ন্যাশনালে খেলছেন, আন্তর্জাতিক পর্যায়ে খেলছেন, সেক্ষেত্রে ওই যে ক্রিকেটের প্রতি একটা ইচ্ছা ছিল, সেখান থেকে এসে শুটিং করতে হচ্ছে, এটা নিয়ে কোনো আক্ষেপ আছে কিনা? না না, আমার কোনো আক্ষেপই নাই। কারণ হচ্ছে আমি এইখানে শুটিংটা আমার কাছে এখন সব কিছু। আর আমি যখন থেকেই ন্যাশনাল পর্যায়ে মেডেল পাওয়া শুরু করছি, তখন থেকে তো আমার পুরো ধ্যান জ্ঞান চেঞ্জ হয়ে গেছে। নিশ্চয়ই যে কতটা ধ্যান জ্ঞান সেটা আসলে বোঝাই যাচ্ছে। আপনার বোনকেও এই পথে নিয়ে আসা, এইটার আসলে আপনি আপনার মুখ থেকে আগে শুনি যে অনুপ্রেরণাটা কিভাবে দিয়েছেন, বা কেনই মনে হলো যে আমার বোনও আসলে এই খেলাটার দিকে আসুক। শুটিংয়ের জ্যাকেট, রাইফেল ও এগুলো সবসময় হাত দিত, ধরতো। তো আমার কাছে মনে হয়েছে যে ও মনে হয় জিনিসটা খুব ইজি নিতে পারবে। ফার্স্টে আমার কাছে মনে হইতো যে ও মনে হয় হয়তো বা পারবে না, দেন প্রথম গেমসেই ও গোল্ড পেয়ে যায় জুনিয়র লেভেলে। মেহনাজের কাছ থেকেই জানি যে আসলে ভাইয়াকে দেখে কতটা ইন্সপায়ার্ড হন। আমার কাছে ভাইয়া বেস্ট বাংলাদেশে। তো ভাইয়া থেকেই আমি ছোটোবেলাতে ধরতাম ভাইয়ার ইকুইপমেন্টগুলো। দেন এখন আস্তে আস্তে আমার ইচ্ছার থেকে আমার ভাইয়ার ইচ্ছাটা অনেক বেশি ছিল। বাংলাদেশ গেমসে ফার্স্ট এবার পার্টিসিপেট করতেছেন, জুনিয়র লেভেলে যেহেতু একটা ভালো রেজাল্ট ছিল, সেক্ষেত্রে আপনার নিশ্চয়ই একটা ভালো প্রত্যাশা আছে এই গেমসটা থেকে। জি, ট্রাই করতেছি যে বেস্ট করার, গোল্ড পাওয়ার। দুজন যেহেতু একসাথে কম্পিটিশন করা হচ্ছে না, তবে একটা ইভেন্টে করা হচ্ছে, ছেলে এবং মেয়ে জুনিয়র বা সিনিয়র লেভেলে, সেক্ষেত্রে স্কোর কিন্তু ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে। আমি দেখতে চাই 5 ইয়ার আমি বেস্ট সবার থেকে স্কোরটা আপ করতে চাই। নিশ্চয়ই আপনি আপনার বেস্ট প্লেসে পৌঁছান, এবং শোভন ভাই যে পরিশ্রম বা যে প্রত্যাশা আপনার কাছে করছে, সেই প্রত্যাশা নিশ্চয়ই আপনি পূরণ করবেন। দর্শক, এই ছিল যে 2 শুটিং সহোদরের গল্প। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। অংশগ্রহণকারী অন্য দেশগুলোর সমস্যা না থাকলে 30 সেপ্টেম্বর থেকে 8 অক্টোবর হবে AHF চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্ট। নতুন তারিখটি বাংলাদেশ হকি ফেডারেশনকে ইমেইল করেছে AHF, জানিয়েছেন ফেডারেশনের সহসভাপতি রশিদ শিকদার। আরও একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট হবে জুনে। জুনিয়র ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে এই বছর। করোনায় লন্ডভন্ড সব সূচি, ঘরোয়া কি আন্তর্জাতিক, পূর্ব নির্ধারিত সময়ে আয়োজন সম্ভব হয়নি কোনো টুর্নামেন্ট। ঝিমিয়ে পড়া হকিতে লাগতে যাচ্ছে নতুন জোয়ার, অবশেষে হতে যাচ্ছে স্থগিত হওয়া আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি এখন পর্যন্ত পিছিয়েছে 3 বার। এবছর 11 থেকে 19 মার্চ হওয়ার কথা থাকলেও করোনার কারণে বেশ কয়েকটি দেশ অংশ নিতে অনীহা প্রকাশ করলে আবারও পেছায় আন্তর্জাতিক আসরটি। এশিয়ান হকি নতুন তারিখ দিয়েছে স্বাগতিক বাংলাদেশ হকি ফেডারেশনকে। এই সময়ের মধ্যে টুর্নামেন্টটি আয়োজন করতে প্রস্তুত বাংলাদেশও। চ্যাম্পিয়ন ট্রফির ডেটটাও আমরা 2 বার কিন্তু এশিয়ান হকি পিছিয়েছে, এখন তারা আবার একটা টেন্টেটিভ ডেট আমাদেরকে দিয়েছে।
আপনার 30শে সেপ্টেম্বর থেকে 8 অক্টোবর পর্যন্ত। চ্যাম্পিয়ন ট্রফির এশিয়ার শীর্ষ 5টি দেশ এবং বাংলাদেশ সব মিলে 6টা। যদি এশিয়ার অন্যান্য দেশগুলোতে কোনো সমস্যা না হয়, আমার ধারণা যে এই ডেটটা হয়তো বা চেঞ্জ হবে না। আরও একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট নিয়ে কাজ করছে ফেডারেশন, জুনিয়র এশিয়া কাপ, যেটি জুনিয়র ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স, যেখানে ভালো করলে যুবা বিশ্বকাপে খেলার সুযোগ থাকছে বাংলাদেশের। জুনে আয়োজনের প্রত্যাশা টুর্নামেন্টটি। আমাদের এখানে আন্ডার 21 হওয়ার কথা ছিল গত বছর, সেটা আবার এই বছর জুলাইতে আমাদের ঠিক করছে 10টা দেশ অংশগ্রহণ করবে। সেক্ষেত্রে বাংলাদেশের করোনা পরিস্থিতি যদি ভালো থাকে, পার্শ্ববর্তী দেশ বা অংশগ্রহণকারী অন্য একটা দেশের অবস্থা যদি খারাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু ব্যাটে বলে মিলবে না। এছাড়া জুনিয়র এশিয়া কাপ ও এইচএফ চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝে প্রিমিয়ার লিগ হকি আয়োজনের পরিকল্পনা করছে ফেডারেশন। তাই ক্লাবগুলোকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ এই ফেডারেশন কর্তার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে মুজিব বর্ষ উপলক্ষে আয়োজন করা হয়েছে পুলিশ কমিশনার কাপ কাবাডি টুর্নামেন্ট। নগরীর শিরিষতলায় টুর্নামেন্টের উদ্বোধন করেন সিটি মেয়র রেজাউল করিম। এ সময় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে মেয়র বলেন, বর্তমান প্রজন্মকে মাদক ও কিশোর গ্যাংয়ের হাত থেকে রক্ষা করতে হলে এ ধরনের আয়োজন আরও বেশি করতে হবে। কিশোরদের যত বেশি খেলাধুলার সঙ্গে সংযুক্ত করা হবে, তারা ততই অবৈধ কার্যকলাপ থেকে বিরত থাকবে বলেও মন্তব্য করেছেন সিটি মেয়র। পরে উদ্বোধনী খেলায় মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদকে হারিয়ে শুভ সূচনা করে সিএমপি একাদশ। 8 দলের এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী 22শে মার্চ। অভয়ারণ্য এলাকায় ইলিশ মাছ শিকার নিষিদ্ধ থাকলেও পদ্মায় জেলেরা ইলিশ ধরছেন ঝাঁকে ঝাঁকে। সেই ইলিশের সমারোহ পদ্মা তীরের আড়তে। পদ্মার তাজা ইলিশ কিনতে ছুটির দিনে নানা অঞ্চল থেকে মানুষের উপচে পড়া ভিড় লেগেই থাকে। সে খবর জানাতে মাওয়াঘাট মাছ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। এত ইলিশের পরেও কিন্তু আজকে দামে আগুন, যে প্রচুর আজকে যে প্রতি কেজিতে এমনিতে দাম ছিল, সেই দাম কিন্তু এখন কেজি প্রতি বেড়ে গিয়ে এখন 100 টাকা পর্যন্ত হয়েছে। এত দামেও কিন্তু লোকজন এই ইলিশ কেনার জন্য এসছে এবং রাজধানী ঢাকার বাইরে কিন্তু আজকে সিলেট, ময়মনসিংহ বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এই পদ্মার তাজা ইলিশ কিনতে এসছেন এবং ছুটির দিন থাকবার কারণে কিন্তু শৌখিন ক্রেতাদের প্রচুর ভিড় আমরা লক্ষ্য করেছি। এবং এখানে যে স্থানীয় মৎস্য বিভাগ তারা বলেছেন যে বাংলাদেশের যে 6টি জেলায় অবৈধের কারণে ইলিশ ধরা নিষিদ্ধ রয়েছে, এই মুন্সিগঞ্জ তথা পদ্মা কিন্তু এর বাইরে, সেখানে কিন্তু এখানে ইলিশ শিকার চলছে এবং ইলিশ শিকার করে জেলেদের এখানে নিয়ে এসছেন। এই ভিড়ের মধ্যে তারা বলছিলেন যে এই মৎস্য আড়ত, যেটি একবারে পদ্মা সেতুর স্টার্টিং পয়েন্টের পাদদেশে, সেখানে কিন্তু লোকের দোকানবন্ধ থাকে। এখানে যে 50% জমির মধ্যে যে হাটটি রয়েছে, সেখানে ভালো সড়ক নেই, এই সরু সড়ক দিয়ে আসছে এবং সেখানে যে এই গাড়ি সেটি কিন্তু নেই এখানে, যার কারণে কিন্তু অনেক দুর্ভোগে পড়তে হয়। এবং এখানকার যে আড়তী যারা দায়িত্বশীল আছেন তারা বলছিলেন যে এখানে আড়তী আধুনিকায়ন না হওয়ার কারণে কিন্তু জেলেদের পাশাপাশি বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা আসেন এবং শৌখিন ক্রেতারা আসেন, তাদেরও বিড়ম্বনায় পড়তে হয়। কিন্তু এইসব বিষয় কিন্তু এই সংসদ সদস্য যদি বলছেন যে এই পদ্মা সেতু কাজ শেষ হবার পরে তারা এই ব্যাপারে এই বাজেটটিকে কিভাবে আধুনিকায়ন করা যায় পরিকল্পিত করে এই মৎস্য আড়তী, যেহেতু বাংলাদেশের দেশ সেরা ভোরের ইলিশের হাট, সেটিকে কিভাবে সংস্কার করা যায় সেটি তারা করবেন। আর এইদিকে যে জেলা মৎস্য অফিসের যে হিসাব, সে অনুযায়ী কিন্তু জেলায় 10,064 জন তালিকাভুক্ত জেলে রয়েছে, যারা অধিকাংশ কিন্তু এই ইলিশ মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করেন। কিন্তু এখানে নতুন যে আগ্রাসন এবং যে আগ্রাসনের কারণে ইলিশের উৎপাদন ব্যাহত হচ্ছে, সেটি হচ্ছে কারেন্ট জাল। তো এখানে যারা প্রকৃত মৎস্যজীবী তারা বলছেন যে বাংলাদেশের মধ্যে একমাত্র কারেন্ট জাল দেখানো হচ্ছে এই মুন্সিগঞ্জের মুক্তাপুর আশপাশ এলাকাতে। সেখানকার যে এই লাখ মিটার কারেন্ট জাল উৎপাদন হয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং সেই কারেন্ট জালের কারণে কিন্তু ঝাপটা নিধন হচ্ছে বেশি। এবার যে মাইলিশ সফল হয়েছে, সেই সফলতার পিছনে যে ব্যর্থতা ছিল তার পিছনে কিন্তু কারেন্ট জাল আছে। সেই বিষয়ে তারা বলছেন যে কঠোর ভূমিকা নেবার জন্য এবং এই মৎস্য আড়ত, সেই আড়তটির যে বিভিন্ন
অঞ্চলের যে ক্রেতা বিক্রেতা তাদের ভোগান্তি নিরসন এবং এই ইলিশের যে জেলে যারা বিক্রি পাচ্ছেন তাদের যে মানুষজন সে ব্যাপারে কিন্তু যারা দায়িত্বশীল তার দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তারা বলছেন যে বাংলাদেশে আর কোথাও ভোরবেলায় এরকম ইলিশ সরাসরি নেই এবং পদ্মার পাড়ে জেলেরা সরাসরি যে তাজা ইলিশ এনে বিক্রি করতে পারেন সেই সুযোগটি কিন্তু বাংলাদেশে অন্য কোথাও নেই। তাই এই হাটটিকে তারা উন্নয়নের দাবি জানিয়েছেন। আর এখানকার যে বাজারে উঠানামা সে ব্যাপারে তারা বলছেন যে মাছের সরবরাহ ভালো থাকলে কিন্তু বেশি আসলে দাম বেড়ে যায়। আর সামনে পয়লা বৈশাখকে ঘিরে কিন্তু ইলিশের চাহিদা আরো বেড়ে গেছে। সেখানে কিন্তু এই গত সপ্তাহে যে সর্বোচ্চ 1100 টাকা কেজি যে ইলিশ ছিল সেটি কিন্তু 1300 টাকা উঠেছে। এই ছিল মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে ইলিশের সর্বশেষ জাফর। মুন্সিগঞ্জের মাওয়াঘাট থেকে ইলিশের বেচাকেনার খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। ফাগুনে লালে ছেয়ে গেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মানিগাঁও গ্রামের শিমুল বাগান। ঋতুরাজের এই রূপ দেখার জন্য বাগানে ভিড় করছেন পর্যটকরা। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। শিমুল বাগানের পুরোটা জুড়েই থরে থরে সাজানো গাছের লাল ফুলের রূপ, প্রকৃতির অনন্য এক সৌন্দর্য। বাগানে এসেই মুগ্ধ হয়ে যান পর্যটকরা। একটা জায়গায় এতগুলা গাছ হয়তো অন্য কোথাও নেই, এই জায়গাটা খুব ইউনিক। বাগানে আসার পরে মনে হয় যে প্রকৃতি প্রকৃতি প্রেম যে একটা জিনিস বা প্রকৃতি কি জিনিস এটা অনুভব করা যায় আর কি। হ্যাঁ, অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পারলে বাগানটা অনেক সুন্দর হয়েছে। তবে বাগানে বেড়াতে আসা পর্যটকরা মুগ্ধ হলেও তারা চান নির্বিঘ্নে যাতায়াতের জন্য সড়কের উন্নয়ন। আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আসলে রাস্তাঘাটগুলো যদি উন্নয়ন হয় তাহলে আরো দর্শনার্থী বাড়বে। বাগানের অবকাঠামোগত উন্নয়নের কথা শোনালেন বাগানের মালিক, আর সড়কের উন্নয়নের আশ্বাস দেন জনপ্রতিনিধি। ইঞ্জিনিয়ার জায়গা আমরা পরিদর্শন করছি, সয়েল টেস্ট করা হয়েছে, আমরা একটা কটেজ করবো আর কি, আপাতত 4টা কটেজ করতে চাচ্ছি। সেতুর কাজ চলতেছে, সেই সেতুর কাজটি যদি দ্রুত সম্পন্ন হয়ে যায় তাহলে আমরা খুব তাড়াতাড়ি খুব ভালো একটি সংযোগ ব্যবস্থা পাবো। 30 একর জমির উপর রয়েছে 3000 শিমুল গাছ। বাগানে যেতে সুনামগঞ্জ থেকে পাড়ি দিতে হবে 45 কিলোমিটার পথ। সুনামগঞ্জের তাহিরপুরের শিমুল বাগান থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 8 বছর আগে রপ্তানিতে এগিয়ে থাকা বাংলাদেশ এখন শ্রীলঙ্কা থেকে করে দ্বিগুণ আমদানি। শুল্ক বাধাই কারণ, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সফরে এই আলোচনা। করোনার কারণে 1.5 মাস পিছিয়ে শুরু হলো অমর একুশে গ্রন্থমেলা। বইয়ের আনন্দ থেকে পাঠককে বঞ্চিত না করতেই হচ্ছে মেলা, উদ্বোধন করে প্রধানমন্ত্রী। টাকার বিনিময়ে মিথ্যা মামলা করাই পেশা। দেশ জুড়ে মামলাবাজ সিন্ডিকেট চালায় অভিনব প্রতারক। বিভিন্ন আদালত ও থানায় দায়ের করেছে শতাধিক মামলা। এবং নদী ভাঙনে বিলীন পদ্মা সেতুর স্ট্রেঞ্জার বানিয়ে আনা হলো ইউরোপ থেকে। বসানো হবে 2 মাসের মধ্যেই। স্ল্যাবের কাজ শেষ হবে দ্রুতই। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।